প্রতিবারকার মতো এক ঝাঁক সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছে জাংকুক। পুরনো দোকানের ভেতর ক্যারামের বোর্ড বসেছে তাদের। চারিদিক স্বাভাবিক থাকলেও জাংকুক কোনো রকমই ঠিকঠাক হতে পারছে না। ভয়াবহ অনুশোচনায় ভেতরটা পুড়ছে, মনটা ভালো না। তাই তো বন্ধুদের সাথে খেলতেও বসেনি সে। কিন্তু এরকম তো কখনো হয়নি জাংকুকের। কত লোককে মারলো, দোকান ভাঙলো, অকারণে বিপদের লোকগুলোকে নাকানি চুবানি খাওয়ালো, তাও এরূপ খারাপ লাগেনি। একমাত্র তে এতিম অসহায় জেনেই তার ভীষণ খারাপ লাগছে। জাংকুক কিভাবে চুপ থাকতে দেখে জেহব আর চোখে জাংকুকের দিকে তাকালো। জাংকুক একদম চুপচাপ বসে আছে, কোনো কিছুই বলছে না। তে আনমনে তের ভাবনায় ডুবে আছে। জেহব আশ্চর্য না হয়ে পারল না। মনে মনে ভাবল, যে কে এত ঠান্ডাভাবে বসে আছে কি করে? গতকাল যে কাণ্ড ঘটে এসেছে, বাবারে বাবা। আপাতত একটা মাস সবাই এখন এই কথা নিয়ে আলোচনা করবে। জেহব আর নিজেকে থামিয়ে রাখতে পারল না। আস্তে করে জাংকুকের সামনে এসে তাকে বলতে লাগলো, একটা কথা বলবো জেকে, ওই তে মেয়েটা কোথায় গেল রে? হঠাৎ করে জাংকুক রেগে গেল আর বলল, তে কোথায় গেল সেটা আমি কি জেনে বসে আছি? তুই যেখানে আমিও সেখানে। জেহব তখন জাংকুকের এমন রাগী কণ্ঠ শুনে কিছুটা দমে গেল। মিনমিন করে বলল, না তা ঠিক আছে, আসলে আমার মেয়েটা যেন ভীষণ খারাপ লাগছিল, তো কাল থেকে রাতে ঘুমও হয়নি। তাই তখন এসে জেহবকে বলল, তা তো হবেই, সুন্দরী মেয়ে বলে কথা, তোর তো আবার সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। জেহব তখন রেগে কাইকে বলল, চুপ শালা, মানছি আমি খারাপ, কিন্তু এতটাও না। জাংকুক তখন বলল, তাহলে সর এখন, খেলছি, বিরক্ত করিস না। তাই তখন জাংকুককে বলল, কিন্তু জেকে আমরা মেয়েটাকে কি খুঁজতে পারি না? ভুলটা তো আমাদেরই ছিল রে। সে শুনে ভালো মতো কাজ করলে হয়তো আজ এমনটা হতো না ওই মেয়েটার সাথে। জেহব তখন বলল, কাই কিন্তু ঠিকই বলছে রে জেকে। যাই হোক, অতটুকু মেয়ে, সাথে এতিম, মেয়েটার আপন কেউ নেই শুনে কেমন যেন লাগছে রে ভাই। জাংকুক তখন রেগে বলল, এতই যখন দরদ তখন জানা নিজেরাই খুঁজে নিয়ে আয় না। কাই তখন বলল, আমরা কি করে এত সহজে খুঁজে পাবো বল? তোর বাবা তো স্বরাষ্ট্রমন্ত্রী, আঙ্কেলের সোর্স লাগালে হয়তো খুব সহজেই পেয়ে যাব, বা ওর পরিবার থেকে ওর একটা ছবি। জাংকুক তখন মেজাজটা খারাপ করে দুজনকে বলল, চুপ করবি? এত বেশি উচিত অনুচিত নিয়ে এসব মাস্তানরা ভাবে না। কাল যা করেছি ওটাই অনেক বেশি মেয়েটার জন্য। তাছাড়া তোদের যদি ইচ্ছা হয় তাহলে তোরা খুঁজে বের কর, আমার সময় নেই এত। জাংকুক এই কথা বলে চলে যাচ্ছিল, তখনই জেহব বলল, কোথায় যাস, খেলবি না? জাংকুক তখন বলল, না আমার কাজ আছে, তোরাই খেল। তাই তখন জেহবকে বলল, ধুর বাদ দে, যেকেই যখন চায় না মেয়েটাকে খুঁজতে, তখন আমরা আর কি করব? আমাদের শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। ইয়ঞ্জন মন মরা হয়ে বারান্দায় বসে তার ছোট আপু তের কথা ভাবছিল। তখনই বাইকের আওয়াজ শুনে জাংকুক বারান্দা থেকে রাস্তার দিকে তাকালো আর দেখলো জাংকুক বাইকে বসে আছে। ইয়ঞ্জন জাংকুকের দিকে তাকাতেই জাংকুক ইয়ঞ্জনকে ইশারা করলো নিচে নেমে আসতে। ইয়ঞ্জন দৌড়ে জাংকুকের কাছে গেল, হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ভাইয়া আপনি এখন এখানে এখানে কি করছেন? জাংকুক তখন ভ্রু নাচিয়ে ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলল, তোমার ছোট আপুকে ফেরত চাই। ইয়ঞ্জন তখন খুশি মনে বলল, ফেরত চাই মানে? 100 বার চাই। কোথায় কোথায় আমার তে আপু, কোথায়? নিয়ে আসুন না জেকে ভাই। জাংকুক তখন ইয়ঞ্জনকে বলল, তোমার আপুর কলেজ চেনো? না, আপুর কলেজ তো চিনি না। কলেজের নাম জানো? হ্যাঁ নাম জানি, সমস্যা নেই, তাতেই চলবে। কথাটা বলে জাংকুক কলেজের ভেতরে চলে গেল। অনেকক্ষণ পর জাংকুক বেরিয়ে আসতেই ইয়ঞ্জন দৌড়ে জাংকুকের কাছে গেল আর বলল, আপুর খোঁজ পেয়েছেন? আপু কি কলেজের ভেতরে আছে? জাংকুক তখন বলল, না তোমার আপু কলেজে নেই, তবে চিন্তা করো না, তোমার তে আপু এই কলেজে পা রাখলেও তোমার তে আপুর খবর আমার কানে চলে যাবে। ইয়ঞ্জন তখন বলল, কিন্তু ছোট আপু এখানে এসে কি করবে ভাইয়া? ছোট আপুর তো এখানকার পড়াশোনা শেষ। ছোট আপু তো এখান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। জানি তো আমি, তোমার ছোট আপু তাও এখানে আসবে। যদি ছোট আপু এখানে না আসে? ইয়ঞ্জন ছোট, তবে তার কথাটা ফেলে দেওয়ার মতো না। জাংকুক তখন মনে মনে ভাবল, সত্যিই তো, যে মেয়ের মাথার উপরে ছাদ নেই, যে মেয়ে কোথায় গিয়েছে কেউ জানে না, যে মেয়ে এই কয়টা দিন ঠিক মতো খাবারও খেয়েছে কিনা তার কোনো ঠিক নেই, সেই মেয়ে পড়াশোনা করেই বা কী করবে? আর এই পড়াশোনার জন্য কাগজপত্র নিতে কি সে কলেজে আসবে? যদি না আসে তবে যে সমস্ত পরিকল্পনা করেছি
তার সব কিছু মাটি হয়ে যাবে। জাঙ্কুককে চুপ থাকতে দেখে ইয়ঞ্জন তখন কান্না করে দিল। জাঙ্কুক তখন বলল, কান্না করো না ইয়ঞ্জন, তুমি না বড় হয়ে আমার মতো হবে? আমার মতো হতে গেলে কিন্তু কান্না ভুলে যেতে হয়। ইয়ঞ্জন তখন কান্না করে বলল, কিন্তু আমার ছোট আপু, ওনাকে তো পাওয়াই যাচ্ছে না। আরে পাওয়া যাবে, নিশ্চিত থাকো। জাঙ্কুক এরপর পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা লাইটার দিয়ে জ্বালিয়ে বলতে লাগলো, যে কে আজ অবধি যে কাজে হাত দিয়েছে তা বিফলে যায়নি। তোমার ছোট আপু তে যেখানে থাকুক না কেন, জমিনে বা পাতালে, খুঁজে আমি নেবই। সকাল 9:20 বাইরে চড়ুই পাখির কিচিরবিচির শব্দ। জিমিন বিছানায় আধশোয়া। রাতে ঘুম হয়নি তার। সে চোখ বুজেছিল। রুমে হঠাৎ কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি করে চোখ মেলে তাকালো। সামনে তার মা রোজ পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। জিমিন তার মাকে দেখে নড়ে চড়ে বসলো। জিমিনের বাবা ছোটবেলায় মারা গেছে। রোজ বেসরকারি ব্যাংকে চাকরি করে। একা হাতে মেয়েকে মানুষ করেছেন তিনি। জিমিন অনেকক্ষণ যাবৎ তার মায়ের দিকেই তাকিয়ে আছে, কিন্তু রোজ একবারও তার মেয়ের দিকে তাকালো না। জিমিন এক বুক ভার করে শ্বাস ফেললো। মায়ের ভাবমূর্তি আঁচ করতে করতে এগিয়ে এসে তার মাকে বলল, লাঞ্চ নিয়েছো মা? রোজ আয়নার দিকে তাকিয়ে কণ্ঠ গম্ভীর রেখে জিমিনকে বলল, লাগবে না। তার মায়ের এমন কথায় জিমিনের মনটা ভীষণ খারাপ হলো। মন খারাপ করেই তার মাকে বলল, মা এরকম করছো কেন, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে। রোজ তখন অবাক হয়ে জিমিনের দিকে তাকালো আর বলল, সামান্য? এটা তোমার কাছে সামান্য ব্যাপার জিমিন? আমাকে কোনো রকম জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো আর বলছো সামান্য? কখনো তোমাকে বকিনি, একমাত্র সন্তান বলে এক রত্তি শাসনও করিনি। যখন যা চেয়েছো কষ্ট হলেও হাজির করেছি সামনে, যথেষ্ট স্বাধীনতাও দিয়েছি। এর মানে তো এই নয় যে তোমাকে লাইসেন্স দিয়েছি আমার বাসাটাকে আশ্রয়স্থল বানানোর। জিমিন মাথা নিচু করেছিল এতক্ষণ। মায়ের এমন কথা শুনে মাথা তুলে মায়ের দিকে অসহায় কণ্ঠে বলল, তাহলে কি করতাম আমি? কি করার ছিল বলতে পারো? তোমাকে তো সবই বলেছি মা। আমি ছাড়া তের যাওয়ার যে আর কোনো জায়গা নেই। জিমিনকে আটকে দিয়ে তার মা তখন রাগী কণ্ঠে বলতে লাগলো, যাওয়ার জায়গা নেই বলে তার দায়িত্ব তুমি নিয়ে বসনি জিমিন। আর সত্যিই তো, যে মেয়ে একটা গোটা রাত বাড়ির বাইরে কাটিয়ে আসে, সমাজ অবশ্যই তার চরিত্র নিয়ে কথা তুলবে। ওই তের জায়গায় যদি আমি তুমি থাকতাম তাহলে আমাদেরকে নিয়েও মানুষ এরকমই কথা বলতো। এখানে ভুল তো কিছু নেই, তাহলে কেন সব জেনে শুনে ওরকম একটা মেয়েকে আমার বাসায় রাখবো? তুমি কতক্ষণ থাকো বাইরে? কলেজ যাওয়া আসা ছাড়া কতটুকু সময় বা থেকেছো? ওই জেকে মাস্তানের ব্যাপারে আমি শুনেছি, যা শোনার হয়তো দেখিনি, কিন্তু বায়োডাটাতেই বোঝা যায় কে কী রকম। ওরকম বখাটে মাস্তান ছেলে পেলে এত রূপবতী মেয়ে নিয়ে এমনি এমনি ছেড়ে দেয় না জিমিন। মায়ের এমন কথা শুনে জিমিন কিছুক্ষণের জন্য বরফ হয়ে জমেছিল। এরপর শান্ত দৃঢ় কণ্ঠে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ওসব জানি না মা। তে বলেছে ওর সাথে কিছু হয়নি, এর মানে আমি বিশ্বাস করি ওর সাথে ওই জেকে মাস্তান কিছু করেনি। তাতে যে যাই বলুক না কেন, আমার কিচ্ছু যায় আসে না। বান্ধবীর প্রতি এমন অতিরিক্ত বিশ্বাস দেখে রোজ বিস্মিত না হয়ে পারল না। তখনই জিমিনকে বলল, বাহ, তাহলে তো আমার আর কিছুই বলার থাকলো না। শুনে রাখো জিমিন, এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। তুমি আমার মেয়ে, আমি কি তোমার খারাপ চাইবো বলো? আমার মন বলছে জেকে মাস্তান তার দলবল নিয়ে ওই তেয়ের জন্য এই বাড়িতে হানা দেবে। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আমিও সারাদিন অফিসে থাকি, ওরা ভালো ছেলে না। মাঝ থেকে শুধু শুধু নিজে বিপদে পড়বে কেন? জিমিন তখন নম্র কণ্ঠে প্রতিবাদ করলো আর বলল, এরকম কিছুই হবে না মা, তুমি বেশি বেশি ভাবছো। রোজ ভ্রু কুচকে বলল, ও তাই? আচ্ছা ঠিক আছে, ওই জেকে মাস্তানটার কথা বাদই দিলাম, কিন্তু গত 3 দিন ধরে যা হচ্ছে তার খোঁজ কি তুমি রাখো? এই তো গতকাল যখন ফিরছিলাম, নিচতলার মহিলা ইনিয়ে বিনিয়ে তের জন্য তার ভাইয়ের সম্বন্ধের প্রস্তাব রেখেছিল। কত কিছু বলে কাটিয়েছি সেটা আমি জানি। এমন ঝামেলায় কেন পড়বো? এসব তো আমার সামলানোর কথা নয়। আর এরকম যে রোজ হবে না তার কি নিশ্চয়তা?
জিমিন তখন একটু হেসে বলল, সুন্দরী মেয়ে দেখলে প্রতিবেশীরা এরকম একটু আধটু করে মা। আমার গায়ের রং তো আর তের মতো ফর্সা না, তাও কত বিয়ের প্রস্তাব পাও তুমি, তখন সামলাতে না। জিমিন দুপা এগিয়ে গেল আর মোলায়েম কণ্ঠে বলল, তের মা নেই, তোমারও তো আরেকটা সন্তান নেই, ওকে নিজের মেয়ে বানালে হয় না মা। রোজ তখন কড়া কণ্ঠে বলল, ফিল্মি ডায়লগ বাদ দাও জিমিন, ভালো কথা বলছি শোনো। তেকে কোনো গার্লস হোম বা হোস্টেলে রেখে আসো, দরকার পড়লে আমি নিজে সব ব্যবস্থা করে দেব, প্রয়োজনে তের সব খরচ আমি চালাবো, কিন্তু এইভাবে ওকে ফ্ল্যাটে রাখা আমি নিরাপদ মনে করছি না। আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতে না। জিমিন, কাল মেয়েটাকে একটা ভালো দেখে গার্লস হোস্টেলে রেখে আসি মা। জিমিন চোখে পানি নিয়ে তার মায়ের চোখের দিকে চোখ রেখে কড়া কণ্ঠে বলল, না, তে কোথাও যাবে না, ও তো এখানে আসতেই চায়নি, আমি জোর করে ওকে এখানে এনেছিলাম। আমি আমার বাবার মেয়ে, কথার খেলাফ আমি করব না মা। তে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত ওকে আমি কোথাও যেতে দেব না। তুমি বেশি আপত্তি করলে আমিও তের সাথে বাসা ছেড়ে চলে যাব। জিমিনের এমন কথায় রোজ বেশ অবাক হয়ে গেল। রেগে মেগে বলল, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়িতে রাখেনি, তাড়িয়ে দিয়েছে, তার প্রতি তোমার এত দরদের কোনো মানেই হয় না জিমিন। আর আমি কেন ওকে আমার বাসায় রাখতে যাব বলতে পারো? জিমিন তখন রোজের হাত ধরে বলল, তে আমার বেস্ট ফ্রেন্ড আর তুমি আমার মা। আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার দায়িত্ব আছে, যেমন তোমারও তো আমার প্রতি দায়িত্ব আছে মা। আমার কথার খেলাফ মানে তোমারই অসম্মান। তবে আমি জানি তুমি জেকে মাস্তানের কথা শুনেই এত ভয় পাচ্ছ, না হলে আমার মা তো এরকম নয়। আমার মায়ের মন তো আমার থেকেও বড়। তেকে তুমি কত আদর করতে, আর একটা সামান্য ঘটনায় সেসব আদর শেষ হয়ে গেল মা। রোজ তখন অসহায় ভঙ্গিতে মেয়েকে বলল, যা খুশি করো, আমি আর এসবের মধ্যে নেই, কিছু বলবো না তোমাকে। জিমিন তখন বলল, মা তুমি এরকম কেন করছো? বললাম তো যা খুশি করো, যখন একটা বিপদে পড়বে তখন সবার আগে এই মাকেই খুঁজবে। জিমিন তখন রোজকে জড়িয়ে ধরলো আর আদরে কণ্ঠে বলল, তা তো খুঁজবই, মা ছাড়া আমার আর আছেটাকে? জিমিনের এমন আদুরে কণ্ঠে রোজের মনটা নরম হয়ে গেল। তারপর জিমিনকে কণ্ঠ কোমল করে বলল, আরেকটা বার ভেবে দেখো জিমিন, অন্য সময় হলে আমি কিছুই বলতাম না, কিন্তু যেখানে অমন গুন্ডা মাস্তানের ব্যাপার জড়িত সেখানে। জিমিন তখন রোজকে আশ্বস্ত করে বলল, মা এসব নিয়ে একদম ভেবো না, তেকে আমি চিনি, কিছু হলে ও আমার কাছে আড়াল করতো না। তুমি এখন যাও মা, দেরি হয়ে যাচ্ছে। রোজ বাইরে আসতেই তার সামনে পড়ল তে। কিছুক্ষণ থমকালো রোজ, এরপর তের দিকে ভালো করে তাকালো। কি সুন্দর দেখতে গায়ের রং মেয়েটা, মায়াবী চোখ, চুলগুলো এলোমেলো, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। তে ওড়না দিয়ে তার শরীরের ঘাম মুছলো। হাতের লাঞ্চ বক্সটা রোজের দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি আপনার খাবার। রোজ বেশ অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো তে? তে তখন বলল, না না আন্টি, বুয়া বানিয়ে রেখে গিয়েছে, আপনি ব্যস্ততায় সময় পাচ্ছিলেন না, তাই আমি আপনার লাঞ্চ বক্সটা গুছিয়ে আনলাম, চামচ পানি সব এর মধ্যেই দিয়ে দিয়েছি, শুধু পরিমাণটা হয়তো বা 19-20 হতে পারে। রোজ এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। এত বড় ঘটনা পেরিয়ে মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটার মধ্যে সেই সব ঘটনার কোনো চিহ্ন মাত্র নেই। মনে হচ্ছে যেন মেয়েটা কিছু জানেই না। তের এমন কথা শুনে রোজের মনটা নরম হয়ে গেল। মনে মনে ভাবলো, এই মেয়েটাকে তো আমি আজ প্রথম দেখছি না, সেই স্কুল যাওয়ার বয়স থেকে মেয়েটাকে চিনি, এই মেয়েটা এরকম খারাপ কাজ করতেই পারে না। এরপর রোজ ছোট্ট করে তেকে বলো, থ্যাংক ইউ তে। রোজ এরপর হাতে লাঞ্চ বক্সটা নিয়ে জিমিনকে বলল, ছিটকিনি ভালো করে লাগাও জিমিন, কেউ এলে আগে লুকিং গ্লাসে দেখবে, না দেখে কারো জন্য দরজা খুলবে না। আর তে তুমি বাইরে যাবে না, ছাদেও না, কেমন? দুজনে সাবধানে থেকো, রান্নাঘরে খাবার আছে, গরম করে খেয়ে নিও। রোজ চলে যেতেই জিমিন তাড়াতাড়ি করে দরজার ছিটকিনিটা লাগিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, মায়ের এমন সাবধান বার্তা বুঝিয়ে দিচ্ছে, তের এখানে থাকায় মায়ের আর কোনো সমস্যাই নেই। তে চুপচাপ মাটির দিকে তাকিয়েছিল। জিমিন এসে তের কাঁধে হাত রাখতেই নড়ে চড়ে উঠল তে। জিমিনের দিকে তাকিয়ে একটা মিথ্যা হাসি দিল। জিমিন তখন তেকে বলল, এত হেসে কাকে বোকা বানাচ্ছিস? আমাকে? তে ব্যস্ত হয়ে বলতে লাগলো, না, তোকে
বোকা বানাবো কেন? আমি তো। জিমিন তখন তেকে থামিয়ে বলল, মায়ের সব কথা শুনেছিস তাই তো? তে থামলো, কাঁপলো তার ঠোঁট দুটো, বড় বড় শ্বাস নিয়ে ফাঁকা ঢোক গিলে জিমিনের দিকে অসহায় চোখে তাকালো। জিমিন তখন তেকে বলল, মায়ের যখন সব কথাই শুনেছিস তাহলে নিশ্চয়ই কষ্টও পেয়েছিস। জিজ্ঞেস করে লাভ নেই, জানি তো কষ্ট পেয়েছিস। তে মৃদু কণ্ঠে বলল, পাইনি, আমার অভ্যাস আছে এসবের। ছোট থেকে যা যা শুনে বড় হয়েছি তার কাছে আন্টির কথাগুলো কিছুই না। তবে একটা কথা সত্যি, উনি সারাদিন বাইরে এত খাটাখাটনি করছেন, এর মধ্যে আবার আমি এসে জুটলাম, একটা বাড়তি ঝামেলা। তের কথায় জিমিন চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, চুপ কর, একদম তোর ওই আলু মার্কা খালুর মতো কথা বলবি না। মা কিন্তু একেবারে ওভাবে বলতে চায়নি। আসলে হয়েছে কি, উনি ভয় পাচ্ছেন তুই এত সুন্দর, এলাকার ছেলেরা যদি তোকে দেখে দরজা জানালা ভেঙে ঘরে ঢুকে যায় তখন কি হবে? জিমিনের কথা শুনে চোখ মুখ কুঁচকে চাইল তে। জিমিন দুষ্টু হেসে চোখ টিপতেই তে বিরক্ত গলায় বলল, ধুর, সবসময় খালি বাজে কথা। জিমিন তখন ঠোঁট বাঁকা করে বলল, বাজে কথা তাই না? কোন দিক থেকে এটা বাজে কথা? যখন এরকম হবে না তখন আমার কথা মিলিয়ে নিস। তে অতিষ্ঠ হয়ে বলল, আরে থাক ভাই, বুঝতে হবে না। এই তোর না মাথা ব্যথা ছিল, কমেছে? একটু একটু আছে রে, কড়া করে চা বানাবো, খাবি? জিমিন তখন বলল, না রে ভাই, তোর চা বানাতে হবে না, আমি নিজেই বানিয়ে নেব। তে তখন বলল, কেন রে, আমার চা কি খুব খারাপ হয় খেতে? জিমিন তখন হেসে বলল, আরে এমন কিছু না, তুই চা বানালে তাতে আমার লাভ কি? আমাকে শিখতে হবে না? যদি ভালো চা নাই বানাই তাহলে তো বিয়ের পর বিপদে পড়বো। শ্বশুর শাশুড়ি মন জয় করতে হবে না? না হলে তো পরের দিনই বাড়িতে ফেরত পাঠিয়ে দেবে। তুই তো আর আমার শ্বশুর বাড়িতে গিয়ে চা বানিয়ে দিবি না, এর জন্য আমাকে আগে ভাগে এসব রপ্ত করতে হবে, বুঝলি? তুই তখন হেসে বলল, কত চিন্তা, ঠিক আছে যা, তুই চা বানা। জিমিন রান্নাঘরে গেল, তেও জিমিনের পিছু পিছু গেল। জিমিন তখন আর চোখে তের দিকে তাকিয়ে বলল, সকালে জেনি আন্টি আবারও ফোন করেছিল রে। জেনির কথা শুনে তের মুখের হাসিটা যেন উড়ে গেল। সে তখন জিমিনকে জিজ্ঞেস করলো, বলিসনি তো যে আমি এখন তোর বাসায়? জিমিন তখন হেসে বলল, না রে ভাই, তুই আমাকে যা ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখেছিস, এরপর কি আর আমার সাধ্য আছে কাউকে কিছু বলার? তবে আল্লাহর শুক্রিয়া কর, আন্টি আমাদের নতুন বাসা চেনে না, মায়ের নাম্বারটাও তো ওনার কাছে নেই, না হলে এতদিনে ঠিক জেনে যেত যে তুই এখন আমার বাসায় আছিস। তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানে না বলেই তো এখানে আছি রে। তে জানিস, জেনি আন্টি কিন্তু অনেক কান্না করছিল, বারবার আমাকে অনুরোধ করছিল তুই যদি আমার বাসায় থাকিস তাহলে যেন ওনাকে জানাই। আমার না খুব খারাপ লাগছিল রে, মিথ্যা বলে। তখন বলো, আমি জানি রে, মামনি আর ইয়ঞ্জুন আমার একটা খোঁজ পাওয়ার জন্য কতটা ছটপট করছে আমি বুঝি। আমি কি কম কষ্ট পাচ্ছি বল? জন্মের পর তো মামনিকে ছাড়া কখনো থাকিনি। ইয়ঞ্জুনটাও রাতে না খেয়ে ঘুমায়, জোর করে ওকে তুলে খাইয়ে দিতে হয়। মামনির কোমরেও ব্যথা, নিচে বসে কাজ করতে পারে না, একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ হয়ে যায়। এখন এসব কে করবে? আমি তো কাছে নেই, কে দেখবে ওনাকে? জিমিন তখন বলল, আচ্ছা তে, একটা কাজ করলে হয় না? ধর আন্টিকে শুধু জানিয়ে রাখলাম তুই কোথায়, কিন্তু ও বাড়িতে না গিয়ে তুই আমার কাছেই থাকলি, তাহলে কেমন হয়? তে মাথা নেড়ে বলল, না না, মামনি জানলে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে সাথে, আর ইয়ঞ্জন তো আছেই, তারপর আবার খালুজানের সঙ্গে সেই একই অশান্তি, ওনাদের তো ভালোবেসে বিয়ে। আর যাই হোক, খালুজান মামনিকে প্রচণ্ড ভালোবাসেন, আমি ছাড়া অন্য কিছু নিয়ে তাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি। তাদের ঝগড়ার সব কিছুর মূলে সবসময় আমিই ছিলাম। আর সেদিনকার সবটুকু তো তুই নিজেই শুনেছিস, জিমিন, দেখেছিস। ওখানে যাওয়া মানে পুরো বিল্ডিংয়ের মানুষ আমার উপর ছি ছি করবে, খালুজানের সম্মান নষ্ট হবে, ফ্ল্যাটটাও ছাড়তে হবে তখন আমার জন্য। কিছু না করেও চরিত্রে কাদা মাখানোর মতো বর্বরতা সহ্যের শক্তি যে আমার নেই জিমিন। এছাড়া আমি চাই না মামনি আর খালুজানের সম্পর্ক নষ্ট হোক, তাদের সংসারে সামান্যতম ঝামেলা হোক আমাকে নিয়ে। আর একবার যখন চলে এসেছি ওখানে না ফেরাই ভালো। আমার একটু খারাপ থাকায় যদি বাকি মানুষগুলোর ভালো হয়, হোক না ভালো। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে ছাড়া মামনির কষ্ট হলেও আস্তে আস্তে ঠিকই সামলে উঠবে, দেখিস, ঠিকই ভুলে যাবে আমাকে। আর ইয়ঞ্জন, সেও ভুলে যাবে।
এরপর বেশি কথা বলতে পারলো না তে, বলতে বলতে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। জিমিন তখন তের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, একদিন সব ঠিক হবে তে, আমিও জানি। তুই বোকার মতো কাঁদিস না প্লিজ বাবু। তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে রে জিমিন, দম বন্ধ লাগছে। আমি মামনিকে ছাড়া কি করে থাকবো? ইয়ঞ্জনকে ছাড়া বাকি দিন কিভাবে কাটবে আমার? কেন মামনি আমার নিজের মা হলো না বলতো? তাহলে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কেউ আমাকে মামনির কাছ থেকে আলাদা করতে পারতো না। কেন এমন অধিকার বোধের এমন সস্তা বেরিতে আটকে গেলাম আমি? সব সময় আমার সঙ্গেই কেন এমন হয় রে জিমিন? তের এমন কথা শুনে জিমিনের চোখে পানি চলে আসলো। বাম হাতে চোখ মুছে বলল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তে, পরীক্ষা শেষ হলেই দেখবি তোর সব দুঃখ শেষ। আমার মন বলছে খুব শীঘ্রই একটা সুখের প্রজাপতি নিজে উড়ে এসে তোর দরজায় দাঁড়াবে। তারপর একটু থেমে বলল, আর তাছাড়া এই তো অল্প কটা দিন, সামনের মাসেই তো মায়ের বদলি হচ্ছে, গাজীপুরে শিফট হচ্ছে আমরা। তারপর একটা নতুন জায়গায় যাব আমরা, নতুন করে কত মানুষকে চিনব, ভার্সিটিতে ভর্তি হব, পড়াশোনায় আবার ব্যস্ত হলে তুইও ঠিক নিজেকে সামলাতে পারবি তে। তে কোনো জবাব দিল না। জিমিন তখন তের চোখের পানি মুছে বলল, এমন চাঁদের মতো মুখে কি এরকম চোখের পানি মানায়? আমি কিন্তু তোর কান্না দেখতে বসে নিতে, আমার সাথে থাকতে হলে সবসময় হাসতে হবে, একটু আগে যেমন হাসছিলি অমন, বুঝেছিস? তে তখন মাথা নেড়ে বলল, হ্যাঁ বুঝেছি। জিমিন তখন বলল, এই তো ভালো মেয়ে, তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। জিমিনের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল তে। তার কানে আবারও ভেসে উঠল সেদিন মানুষের ছুঁড়ে দেওয়া সেসব তিক্ত বিষাক্ত কথাগুলো, দুশ্চরিত্রা কলঙ্কিনী শব্দগুলো মনে পড়তেই তের চোখে পানি চলে আসলো। ওই দিন যে বেরিয়েছিল সে ঘর থেকে, উম্মাদের মতো ছুটছিল দিক বেদিক, কোথায় যাবে কি করবে কিছুই জানতো না। জিমিন যে এইভাবে তার পেছন পেছন ছুটে আসছিল তাও খেয়াল করেনি তে। জিমিন তখন জোর করে তাকে তার বাসায় নিয়ে আসলো। সেদিন যদি জিমিন না থাকতো তাহলে তের যে কি হতো সে নিজেও জানে না। তে আহত হয়ে একটা দীর্ঘশ্বাস টানলো। সামনে ভার্সিটিতে ভর্তি হতে হবে তার। সারা জীবন তার মামনি এত কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছে। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, এই লেখাপড়া যে তে কোনোভাবেই ছাড়বে না। যাই হয়ে যাক তার মামনির সম্মান তো রাখতে হবে। কিন্তু অনার্স পড়া যে অনেক টাকার ব্যাপার, অথচ এই মুহূর্তে একজোড়া হাত পা ব্যতীত তের কাছে একটা কানা করিও নেই। কোথায় পাবে এত টাকা কিচ্ছুই জানে না, শুধু জানে একটা কাজ জোগাড় করা খুব জরুরি। কিন্তু কি কাজ করবে? এত অল্প লেখাপড়ায় কোনো চাকরিও তো জুটবে না। টিউশনই একমাত্র উপায়, অন্তত সেমিস্টার ফিটুকু জোগাতে পারলেও চলে যাবে। মনে মনে ভাবলো, অতীত যেমন তেমন হলেও ভবিষ্যৎটা যে আমার ভীষণ লড়াইয়ের, এই লড়াইয়ে কি আমি টিকে থাকতে পারবো?